রেডি 1 2 3 কে শুরু করবে? এটা প্রত্যেকবার আচ্ছা আমি স্টার্ট করতেছি। রেডি 1 2 3 We're back. All Sport ABP সাজ্জাদ উদাস ফাইনালি একসাথে অনেকদিন পর মাঠের ব্যাকগ্রাউন্ডে না অন্য কোনো জায়গায় অন্য কোনো ভেন্যুতে বাট we are back with some good news or bad news. বাংলাদেশ তো 10 নম্বরের র্যাঙ্কিং এ নেমে আসছে, এটা নাকি বিশাল বড় একটা বাজ পড়ে গেছে বাংলাদেশের ফ্যানদের উপর। পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের, যে 10 নম্বরে নেমে গেছে নাম্বার 10। নাম্বার 10 সবসময় খারাপ না তো, নাম্বার 10 তো মেসিও হইতে পারে, ম্যারাডোনাও হইতে পারে, হ্যাঁ রিভালদোও হইতে পারে, আমি আর্জেন্টিনা থেকে ব্রাজিলে চলে আসি, রোনাল্ডিনিও হইতে পারে। না এখন জিনিসটা হচ্ছে যে 10 এর অনেক মাহাত্ম্য আছে এবং এটা নিয়ে আমরা আসলে শুধু মেইন স্ট্রিম মিডিয়া না সোশ্যাল মিডিয়াতে অনেক কথাবার্তা দেখতেছি আর কি, যে নাম্বার 10 10 নাম্বার অশনি সংকেত, হ্যাঁ ফ্রি ফলে বাংলাদেশ নিচে নেমে পড়ে গেছে, এখন নাম্বার 10 এ নেমে গেছে আমরা ওডিআই র্যাঙ্কিং এ। তো এইটা কি আসলে অনুমিত ছিল কি না সেটাই আসলে ফার্স্ট কোয়েশ্চেন, যে আসলে কি এটা খুবই আনএক্সপেক্টেড? না, কোশ্চেনটা এখানে ফার্স্ট হচ্ছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নামছে কিনা। এক্সপেক্টেড আনএক্সপেক্টেড সেটা আলাদা কথা, আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি নেমে গেছে কিনা। আমরা যদি আজ থেকে 10 বছর আগে চলে যাই, 2015-তে বাংলাদেশ উঠছিল, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। 15-র ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলছে, তারপরে ইন্ডিয়া পাকিস্তান সাউথ আফ্রিকাকে হারায়, তারপরে হচ্ছে যে বাংলাদেশ 7-এ উঠে হচ্ছে কোয়ালিফাই করলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললো, কোয়ালিফাই করলো হচ্ছে আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপের জন্য। 19 ওয়ার্ল্ড কাপটা যদিও বাংলাদেশের ভক্তরা মনে করে যে অনেক খারাপ গেছে, আমি মনে করি বাংলাদেশের জন্য ওইটা অনেক ভালো রেজাল্ট ছিল। 3টা ম্যাচ জিতছে, শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হইলে হয়তো বা জিততেও পারতো, আরো 1-2টা ম্যাচ এদিক সেদিক হলে জিততেও পারতো। সো 3টা ম্যাচ জেতা ইজ এ ভেরি গুড ইয়ে। বাংলাদেশের জন্য ওই প্রোগ্রেসটা ওই জায়গায় আটকায় গেছে, দ্যাট ইজ দ্য প্রবলেম, যে 19-এর পরে বাংলাদেশ আর আগাইতে পারে নাই। এট দ্য সেম টাইম বাংলাদেশ পিছায়ও নাই। এই কথাটা কেন বলতেছি, এবং আমি যদি বলি যে ওই একটা মাত্র ফ্যাক্টর ছিল সাকিব আল হাসান 19-এর পরে তার বেস্টটা যদি আমরা 19-কে ধরি, এরপরে হয়তো বা তার বেস্টটা দিতে পারে না, কিন্তু সে সবসময় বাংলাদেশকে মোটামুটি একটা জায়গা পর্যন্ত টেনে নিয়ে গেছে। তামিম ইকবাল হ্যাড হিজ কন্ট্রিবিউশনস, মুশফিকুর রহিম হ্যাড হিজ কন্ট্রিবিউশনস, মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাড হিজ কন্ট্রিবিউশনস, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে কি ওইখানেই আটকে গেছে। কারণ এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আমরা যদি চিন্তা করি যে 19-এই হয়তো বা তাদের প্রাইম টাইমটা ছেড়ে আসছে, তো এরপরে 23 পর্যন্ত ওয়ার্ল্ড কাপ যদি আমরা চিন্তা করি, বাংলাদেশ আসলে ওই জায়গায় স্টাক হয়েছিল। এরপরে 2022-এ সাউথ আফ্রিকার মাটিতে জেতার পরে সবাই এক্সপেকটেশন ছিল যে ওয়ার্ল্ড কাপটা ভালো করবে বাংলাদেশ, সেটা হয়নি। এবং সেটা কেন হয়নি এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আরো আলোচনা না করি। তো আমার কাছে মনে হয় যে যখন 23 ওয়ার্ল্ড কাপের পরে এই মাথাগুলাও আর ছিল না, স্পেশালি সাকিব আল হাসানও যখন আর নেই, তখন আসলে বাংলাদেশ মনে হচ্ছে যে ওয়াও কি যেন একটা নাই, আমরা পড়ে গেলাম কিনা। কিন্তু আমরা যদি খেয়াল করি, ওই যে আমরা 15, 16, 17 ওই সময় 7-এ উঠছিলাম, ওই 7-8 এর মধ্যেই কিন্তু ছিলাম। সো ওই জায়গা থেকে আসলে আমরা 10-এ নামছি, এটাকে নামা বলবো নাকি আমি বলবো যে শ্রীলঙ্কা বা ওয়েস্ট ইন্ডিজ, এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ সিরিজ হেরে গেল, তো ওই একটা সিরিজে কিন্তু বাংলাদেশ একটু নামলো। এছাড়া তো আমার কাছে মনে হয় যে আসলে আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, হয়তোবা 10% একটু ডিক্লাইন হয়েছে পারফরমেন্সে বিকজ অফ সাম প্লেয়ার্স, সিনিয়র যাদেরকে আমরা পাচ্ছি না এখন। এছাড়া আসলে আমি বলবো যে ফ্রি ফলটা আসলে হয় নাই, বাংলাদেশ ওই স্ট্যাটিক জায়গাতেই আছে। ইটস ভেরি লজিক্যাল। আসলে আমরা যখন 6 বা 7 বা 8-এও ছিলাম, আমরা কোন কোন টিমের উপরে ছিলাম সেটাও তো একটা ফ্যাক্টর, তাই না? যে আমরা র্যাঙ্ক 7 বলতেছি, বাট কাদের উপরে? আমরা কি সাউথ আফ্রিকার উপরে যেতে পারছি? পারি নাই। নিউজিল্যান্ড পারি নাই, অস্ট্রেলিয়া পারি নাই, ইংল্যান্ড পারি নাই, ইন্ডিয়া পাকিস্তান পারি নাই। মানে টপ 6 বা 7 যারা, টপ 6 যারা, তাদের কাউকেই তো আমরা টপল করে র্যাঙ্কিং এ কোনোদিন উপরে যাইতেও পারি নাই ওডিআই ক্রিকেটে, আমাদের ফেভারিট ফরম্যাট। বাট তারপরও যে টিমগুলো আমাদের উপরে থাকার কথা বা নিচে ছিল, তারা আবার উপরে চলে গেছে। দ্যাটস দ্য রিয়ালিটি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা মোস্ট অফ দ্য টাইম আমাদের নিচে ছিল। এখন শ্রীলঙ্কা তাদের ট্রানজিশন ফেজ শেষ করে তারা খুব ভালো একটা টিম বানিয়ে ফেলছে এবং রিসেন্ট ফর্ম তাদের অনেক ভালো। রিসেন্ট ফর্ম যদি তুমি গত 1-1.5 বছর, ওরা খুব ভালো ওডিআই ক্রিকেট, সব ফরম্যাটেরই ক্রিকেট খুব ভালো খেলতেছে শ্রীলঙ্কা। সো সেদিক থেকে আই ফিল তারা ডিজার্ভ করে আমাদের উপরে থাকা। ওয়েস্ট ইন্ডিজ কি আর বলবো, মানে ওয়ানডের শুরুই তো তাদের হাত ধরে, আর ওয়েস্ট ইন্ডিজ তো আসলে 1-1-ই বাংলাদেশকে হারায়। ইটস অ্যাবাউট টাইম ওয়েস্ট ইন্ডিজ কোনো না কোনো জায়গায় আমাদের উপরে থাকবে, যেটা তাদের থাকার কথা। সো আমাদের প্রোগ্রেসের জায়গায় আমি যেটা বলবো, মেবি আফগানিস্তান ইজ দ্য অনলি ফ্যাক্টর যারা আসলে আমাদেরকে ঝামেলায় ফেলে দিচ্ছে, ফ্যানদেরকে খুব ঝামেলায় ফেলে দিচ্ছে, যে তারা আমাদের উপরে চলে যাওয়াতে আমরা মেবি যেখানে 8-9 থাকতাম ওখান থেকে আমরা 10-এ নেমে গেছি। আর এর কারণে জিম্বাবুয়ে টপ 10 থেকে জিম্বাবুয়ে কিন্তু নেমে গেছে। তাহলে কি জিম্বাবুয়ে ধ্বংস হয়ে গেছে? না, তারাও যে 10-এ থাকার টাইমে যে লেভেলের পারফরমেন্স দিত 2-3 বছর আগে,
এখনো সেই একই ধরনের পারফরমেন্স, বাট আফগানিস্তান ডিড বেটার দেন বোথ দিস টিমস, ওরা উপরে চলে গেছে, আমরা আর জিম্বাবুয়ে র্যাঙ্কিং একটু নিচে নামছি। দ্যাট কুড বি আ ডিবেট ফর অ্যানাদার ডে, যে হ্যাঁ আফগানিস্তান কেন আগায় গেল, বাংলাদেশ তাহলে কই, আমরা তো তাহলে পিছিয়ে গেলাম, সাবজেক্টিভ বিষয়। হ্যাঁ, বাট এটাও একটা ফেজ সাইকেলের ব্যাপার। অনেক কথা শুনতেছিলাম, বাংলাদেশ গত 10টা ওডিআইয়ের মধ্যে 9টাই হারছে, সো আমাদের বিপদ সংকেত, বিপদের ঘটনা। 2-3 বছর আগে অস্ট্রেলিয়া কিন্তু 12 ম্যাচের মধ্যে মাত্র 2টা জিততে পারছিল। ইংল্যান্ডেরও এরকম একটা স্ট্রিক গেছে যেখানে 10 ম্যাচের মধ্যে তারা 9টাই হেরে গেছে। তো ইংল্যান্ড যখন যে আফগানিস্তানের সাথে হারলো তখনও কিন্তু হারের স্ট্রিকের মধ্যে ছিল। সো এরকম ফেজ যায়, বাংলাদেশের এরকম ওডিআইতে ফেজ গেছে যেটা সাধারণত আমরা দেখি না। ইভেন শ্রীলঙ্কার সাথে আমরা দেখছিলাম ছোটবেলাটা, তো এটা মানে হোপও বলা যাবে না। আমরা যখন খেলা দেখতে যেতাম, আমরা আপনি দলিল করে দিলে আমি বলতাম যে ভাই আমরা 100% হেরে যেতেছি, তারপরও দেখতে যাচ্ছি, বিকজ ইটস বাংলাদেশ। এখন অন্তত সেই হোপটা থাকে, 5% হলেও হোপ থাকে যে না, ইন এনি ডে আমরা যে কোনো টিমকে আসলে হারাইতে পারবো। বাট এখন কামিং টু দ্য সিরিয়াস পার্ট,